আসসালামু আলাইকুম। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমার খুবই একজন ফেভারিট ইউটিউবার মিস্টার পিটার সেন্টিনেলো, একজন ইটালিয়ান আমেরিকান ভদ্রলোক। খুবই ভালো ভালো সুন্দর আমেরিকার উপরে এবং সারা ওয়ার্ল্ডের উপরে ভিডিও করে। আপনারা চালিয়ে দেখতে পারেন। এটা কোনো স্পন্সর ভিডিও না। তারপরেও আমি আপনাদের সামনে ওই পিটার সেন্টিনেলোর ভিডিওটি দেখিয়ে আজকে আমেরিকার 3W এবং ওয়াশিংটন ডিসি সংক্ষেপ করলে WCD দাঁড়ায়, তাই না? এটা আমার নিজে গড়া, অবশ্যই হলো WCDটা সম্পূর্ণ আমার নিজে করা বা নিজে তৈরি করা আপনাদের বোঝার জন্য। তো আজকে আমি আপনাদের সামনে এই 3W আমেরিকাতে বহুল আলোচিত এই 3Wটি কী এবং এটি কীভাবে তারা বিশ্বাস করে তাদের ব্যক্তি জীবনে, এবং WCD যেটা আমার নিজে তৈরি করা এবং এটি কী আসলে আমি এখানে বোঝাতে চাচ্ছি তার একটি ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই আমি ভিডিওটি ছোট করার চেষ্টা করব আপনাদের সময় বাঁচানোর জন্য। তো আসুন আমরা ভিডিওটি দেখা শুরু করি। আজকে সম্ভবত পিটার মন্টাগ দ্য হ্যাম্পটনস, নিউ ইয়র্কের এই খুব একটি ব্যয়বহুল জায়গায় গিয়েছে, এবং এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, এটি একটি আইল্যান্ডে সে গিয়েছে, এবং এই আইল্যান্ডের বাড়িঘর দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে এগুলো আর কত অ্যাভারেজ আমেরিকান প্রাইস, কিন্তু আপনি খুব আশ্চর্য হবেন যে এই যে বাড়িঘরগুলো এখন দেখাবে এই বিচের ধারে, আর আমেরিকানরা সামহা বিচের ধারে থাকতে খুব পছন্দ করে। এক একটি বাড়ির মূল্য নাকি মিনিমাম $1 মিলিয়ন, $1 মিলিয়ন, $2 মিলিয়ন, $3 মিলিয়ন। তো চলুন আমরা ডাব্লু বা 3W নিয়ে আগে কথাটি আপনাদের সামনে শেষ করে নেই। সেটি হচ্ছে, যারা আপনারা নতুন আমেরিকাতে এসছেন, হয়তো বা 2, 4, 5, 10 বছর হয়ে গিয়েছে, বা যিনারা নতুন হয়তো বা আপনার সামনে আসবেন আইনগতভাবে, অথবা যারা নতুন আসার চেষ্টা করছেন, তারা 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 এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারেন, অথবা অবশ্যই কোনো দেশে যাওয়ার আগে সে দেশের কৃষ্টি কালচার সম্পর্কে যদি কোনো আইডিয়া আপনারা নিয়ে যান আইনগতভাবে, সেখানে ঢোকার পরে অবভিয়াসলি সেগুলো আপনাদেরকে শুধু হেল্পই করতে পারে, তাই না? নলেজ ইজ পাওয়ার। আর যারা অলরেডি দেশে এসে গেছেন তারা অলরেডি আমার মনে হয় এই কথাগুলো শুনেছেন। তো একটু ব্যাকগ্রাউন্ড না ঘাটলেই না, দেখেন জাতিগতভাবে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে, আমাদের অঞ্চলেও খেয়াল করে দেখবেন কথার কথা অথবা বাগধারা অথবা প্রবাদ বাক্য, এই ধরনের আমরা কিন্তু অনেক অনেক কথার ভিতরে অনেক কথা বলে থাকি, যেটা কিন্তু খুব ছোট্ট শব্দ হতে পারে, ছোট্ট আপনার বাক্য হতে পারে, কিন্তু এটার মিনিং কিন্তু অনেক বড় হয়। তো বিশ্বাস করুন, আমেরিকানরাও, এই ব্রিটিশ আমেরিকানরাও সেম ওদের ইংরেজি ভাষার ভিতরে না, ওরা অনেক অনেক বড় বড় ব্যাখ্যা ছোট্ট দুটি শব্দ বা ছোট্ট একটি বাক্যের মাধ্যমে দিয়ে থাকে, এবং আমি খুবই আশ্চর্য হই যে তেনারা এত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে। আর আপনি যদি সেটা মিনিং বুঝতে পারেন, সেই ক্ষেত্রে পুরো একটি প্যারাগ্রাফ সমান কথা না বলে বা না পড়ে ওই একটি শব্দ দিয়ে আপনি দেখবেন বা একটি বাক্য দিয়ে আপনার হয়তো পুরো বিষয়টা আপনার বোধগম্য হতে পারে। খুবই ইন্টারেস্টিং। তো আরেকটা কথা আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমেরিকানরা খুব অ্যাক্রোনিম পছন্দ করে। অ্যাব্রিভিয়েটেড ভার্সন তারা বলতে খুব পছন্দ করে। যে কোনো বড় বড় শব্দকে তারা কেটে ছেটে প্রথম প্রিফিক্স বা প্রথমে 1টি 2টি 3টি বর্ণমালা নিয়ে যে শব্দটি হয় বা শব্দের মতো করে তারা বলার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের একটা স্টাইল বলতে পারেন, অথবা তারা এভাবেই অভ্যস্ত আসলে। তো 3W'র প্রথম যে ডাব্লিউটা আপনাদের সামনে আমি এখন বলতে যাচ্ছি, সেটি হচ্ছে আমেরিকানরা কথায় কথায় এই 3W'র প্রসঙ্গ তারা নিয়ে আসে, এবং তারা তাদের ব্যক্তি জীবনে এটা খুব প্রচণ্ড বিশ্বাসও করে। আর বিশ্বাস না করে যাবেন কোথায়? কারণ মিলও পাওয়া যায় এখানে আসলে। আমি আমার দীর্ঘ এই আমেরিকান জীবনের অভিজ্ঞতা থেকেই বলতে পারি, ইয়াস, আসলেই মিল পাওয়া যায় এখানে। এখানকার কালচার বা সংস্কৃতির সাথে এই 3টে ডাব্লুর আসলেই মিল রয়েছে। তো ওরা যে 3W বলে, সেটি হচ্ছে যে এই 3টি ডাব্লুর আমেরিকাতে কোনো গ্যারান্টি নেই। ওয়েল, আমাদের জীবনে আসলে কোনো কিছুরই গ্যারান্টি নেই, কথা সত্য। তারপরেও একটি বিষয় থাকে না যে আমাদেরকে তো কোনো না কোনো বিশ্বাস নিয়ে বাঁচতে হয়। তো সেই ক্ষেত্রে ওরা প্রথম যে ডাব্লিউ বলছে সেটা হচ্ছে ওয়ার্ক। আপনি আপনার জীবনে কোনো একটি কোম্পানিতে হয়তো 20 বছর ধরে কাজ করছেন, 25 বছর ধরে কাজ করছেন। আপনার কোনো গ্যারান্টি নাই। আপনি যে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি হয়তো ইমেল পেলেন বা টেক্সট মেসেজ পেলেন, অথবা আপনি আপনার জবে যাওয়ার পরে আপনার বস আপনাকে আলাদাভাবে আপনার রুমে ডেকে হয়তো আপনাকে একটা চিঠি ধরে দিয়ে বলতেছে যে আমাদের কোম্পানি ডাউনসাইজ করছে, আমরা তোমাকে আজকে থেকে লে অফ করে দিলাম, অথবা তোমার পারফরমেন্স ভালো না, আমরা তোমাকে আজকে থেকে তোমাকে ফায়ার করে দিলাম। আপনারা যেটা বাংলাদেশে ব্রিটিশ স্যাক করা বলেন, এখানে ফায়ার করা বলে ওরা। অর্থাৎ আপনার কোনো গ্যারান্টি নেই। আপনি আজকেই যে আপনার জব থাকবে, আজকে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কাজে যাওয়ার পরে আপনার জবটা যে বিকালবেলা আসার পরে পরের দিন সকালে আপনি আবার জয়েন করবেন, সেম কাজে আপনি 25 বছর ধরে করে আসেন, এমন কোনো গ্যারান্টি আসলেই নেই। কাজেই যে কোনো সময়ে আপনার যে কোনো মুহূর্তেই ওয়েল, একটা ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানি একটা অর্গানোগ্রাম বা একটা সিস্টেমেটিক ওয়ে রয়েছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারা সাধারণত এগুলো হ্যান্ডেল করে থাকে। বা দিন শেষে বিষয়টি এরকম যে এরা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে একটা কথা বলে, ইউ আর নাথিং বাট এ নাম্বার। অর্থাৎ আপনি যত বড়
বড় মাল্টিন্যাশনাল, যেটা আপনার বাংলাদেশে খুব প্রচলিত একটি শব্দ, এখানে মাল্টিন্যাশনাল শব্দটা খুব একটা চলে না। ওই যে বললাম ব্রিটিশ আমেরিকান ভার্সনে যে একটা বিষয় পার্থক্য রয়েছে এখানে, সেই ক্ষেত্রে আপনি যত বড় বড় ব্র্যান্ড কোম্পানিতে কাজ করেন না কেন, যদিও ব্র্যান্ড বিষয়টি আপনার আপেক্ষিক, খেয়াল করে দেখবেন রিসেন্টলি কিন্তু অ্যাপল, গুগল, ফেসবুক, অনেক বড় জায়ান্ট আইটি কোম্পানিগুলো অনেক লে অফ করেছে বা অনেক ফায়ার করেছে। অনেক ধরনের নিউজ কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই। তো এখন যে বিষয়টা সেটি হচ্ছে, দিন শেষে আপনি যেখানেই কাজ করেন না কেন সেটার কোনো গ্যারান্টি নেই কালকে সকালে যে আপনার কাজ থাকবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এরপরে আসুন হচ্ছে ওয়েদার। প্রথম যখন আমি এইসব অঞ্চলে আসি, ফ্রান্সে আসি, তারপরে আমেরিকাতে আসি, বিশেষ করুন আমি নিজেও খুব বিরক্ত হতাম, স্পেশালি আমেরিকাতে, যে আপনার এরা ওয়েদার নিয়ে এত মাথা বিচলিত কেন, মানে এত মাথা ব্যথা কেন এদের, মানে কথায় কথায় এরা ওয়েদার নিয়ে কথা বলতে পছন্দ করে। সকালে ওয়েদার কীরকম হবে, বিকালে ওয়েদার কীরকম হবে, ওয়েদার চ্যানেল রয়েছে, প্রত্যেকটি নিউজে এরা ওয়েদার দেখায়। মানে আমার আমি এভাবে সেটাকে দেখতাম যে ওয়েদার কেন একটা বিগ ডিল এখানে। কারণ আমরা বাংলাদেশের মতো দেশে এখন হয়তো আমাদের বা বিটিভি সেই 80-র দশকে নিউজের শেষের অংশ হয়তো ওয়েদারের উপরে একটি ছোট্ট বিবৃতি থাকতো, এবং আমার এখনও স্পষ্ট মনে পড়ে সে সমস্ত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সেই ব্রিটিশ আমলে খিচে প্যান্ট পরা ভদ্রলোকগুলো সেই মুখ চিবিয়ে কীভাবে জানি কিছু কথা বলতেন, বৃষ্টি হবে, এ হবে, ও হবে, আর্দ্রতা হবে। আমার মনে হয় অনেকে কিছুটা অর্ধেক বুঝতাম, অনেকে হয়তো বুঝতামও না। বিষয়টা খুবই মানে নিরস এবং কিছুটা বলতে পারেন আপনার নিরামিষ টাইপের মনে হতো আর কি। এদেশে কিন্তু তা না। এদেশীয় কালচারগুলোতে বা ওয়েস্টার্ন কালচারে, স্পেশালি আমেরিকাতে, ওয়েদারম্যানরা বা মেট্রোলজিস্ট যাদেরকে বলা হয়, আবহাওয়াবিদ যারা, তারা নিউজে এত সুন্দর করে আপনার সামনে প্রেজেন্ট করবে যে ইটস লাইক এ রিয়েলি এ বিগ পার্ট অফ ইয়োর লাইফ। তো ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, সকালে একরকম, বিকালে আরেক রকম, রাত্রে আরেক রকম, নেক্সট 7 ডেজে 7 দিনে দেখা গেলো 7 রকম। মাদার নেচার ওনারা বলে, আমরা বিধাতাকে বিশ্বাস করি। সো বিধাতার সৃষ্টি, আল্লাহ বলেন, স্রষ্টা বলেন, গড বলেন, এই প্রকৃতির উপরে কারো কোনো হাত নেই, এবং ওয়েদার খুবই চেঞ্জেবল আসলে এই ওয়েস্টার্ন অ্যাটমসফিয়ারে, অন্তত এইসব অঞ্চলে। তো এরপরে আসেন হচ্ছে আপনার ওয়াইফ। খুবই ইন্টারেস্টিং, আমি জানি এটা পার্সোনাল ইস্যুর মতো মনে হবে। ট্রাস্ট মি ম্যান, এই দেশ হচ্ছে সেই দেশ যে দেশে আপনার রাস্তায় আপনি হাইওয়েতে ড্রাইভ করে যাচ্ছেন, অথবা আপনি কারো গাড়িতে হয়তো গেস্ট হিসেবে আপনি পাশে বসে আছেন, বড় বিলবোর্ডে অনেক সময় খেয়াল করবেন যে আপনার সেখানে সাইন দেওয়া থাকে 1-800 ডিভোর্স। আমি কোনো কোম্পানি অ্যাড করছি না, অথবা ডিভোর্সকে কেন্দ্র করে তারা এখানে অ্যাড করে, এবং হয়তো লেখা আছে, এখন জানি না এখনও সম্ভব কি না, $299 প্লাস ট্যাক্স, অর্থাৎ আপনার স্টার্টিং প্রাইস তো $299। মানে আপনি তো বলতে পারেন, ভাইটা কি প্রমোট করছে? ওয়েল, নট রিয়েলি, আমার মনে হয়। ওয়েল, যে কোম্পানির অ্যাড তারা হয়তো বা প্রমোট করছে, বাট বিষয়টা হচ্ছে সামাজিকভাবে চিন্তা করলে ডেফিনেটলি এই ওয়েস্টার্ন সোসাইটিতে ডিভোর্স একটি বিগ পার্ট। অর্থাৎ এখানে যে পরিমাণ বিয়ে হয়, সেই বিয়ের পার্সেন্টেজ কত বছরে গিয়ে, কত বছর পরে গিয়ে সেটা পরে গিয়ে ডিভোর্সে পরিণত হয়। আমি সেসব দিকে যাচ্ছি না, আমার পজিটিভিটি নেগেটিভিটি কোনোটাই এখানে তুলে ধরার আমার মূল উদ্দেশ্য না। বাট ওয়েস্টার্ন কালচারে ডিভোর্স হ্যাপেন্স, ট্রাস্ট মি। এমনকি আমার বাংলাদেশেও আমি খেয়াল করে দেখেছি, আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানেও কিন্তু আগের তুলনায় বর্তমান যুগে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি কাজী অফিসে খোঁজ নিয়ে যে স্ট্যাটাসগুলো তারা সাধারণত বড় পত্রিকাগুলোতেও বাংলাদেশে দিয়ে থাকে, সেখানে খেয়াল করে দেখবেন যে সেখানেও কিন্তু ডিভোর্সের হার অনেক বেড়ে গিয়েছে। এটা কখনোই কোনো সমাজের জন্য আসলে ডিভোর্স বলুন আর ভিক্ষা করা বলুন, ধর্মীয়ভাবেও কিন্তু ইসলাম ধর্মে নিশ্চয় বলা হয়েছে যে নিকৃষ্টতম কাজের দুইটির ভিতরে একটি হচ্ছে ভিক্ষা করা, একটি হচ্ছে আপনার ডিভোর্সের বিষয়টা। অর্থাৎ অগত্য মানুষ যখন পারেই না তখন গিয়ে তো মনে হয় ভিক্ষা করে, অথবা আপনার নিশ্চয়ই আমাদের সৃষ্টিকর্তা বলেছেন এটি না করাটাই ভালো, তাই না? আর ইরিকনসাইলেবল ডিফারেন্সেস যখন হয়, যখন বনিবনাত হয় না, তখন আর কী করা, একজন স্বামী স্ত্রীর ভিতরে আলটিমেটলি তারা গিয়ে হয়তো ওই সিদ্ধান্তটাই নেয়, মিউচুয়ালি হোক বা অন্যান্য যে আদার প্রসেসগুলো রয়েছে। বাট দ্য বারম লাইন যেটা বলা যেতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার ডিভোর্সেরও এই দেশে কোনো ইয়ে নাই। অর্থাৎ ওয়াইফদের যেমন হাজব্যান্ডকে ওয়াচ করা উচিত, আমি মনে করি ওয়াইফদেরও হাজব্যান্ডকে ওয়াচ করা উচিত। আমি কোনো সাইডেই বেশি ভার দেওয়ার চেষ্টা করব না। মাঝখানে থেকে একটি কথাই বলবো, দিন শেষে একটি স্বামী এবং একটি স্ত্রীর মাধ্যমে একটি সুন্দর পরিবার গড়ে ওঠে। তারপরে স্বামী, ছেলে মেয়ে বড় হয়, সন্তানরা আসে, এবং আমি মনে করি প্রত্যেকটি পরিবারই একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল কর্তা ব্যক্তি যদি স্বামী হয়, স্ত্রীরও এখানে সেম অবদান এবং কন্ট্রিবিউশন থাকে। এবং আপনি যদি আপনার পরিবারকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখেন, তাহলে দেখবেন প্রাতিষ্ঠানিক কিছু কাজ আপনি করলেন, কিছু কাজ আপনার ওয়াইফ করলো, ছেলে মেয়ে বড় হওয়ার পরে তারাও কিন্তু ফ্যামিলিকে দেখবেন হেল্প করছে। দিন শেষে সব কিছু মিলিয়ে আপনার সুন্দরভাবে জীবনটা চলে যায়, এবং কখনোই আমরা কখনো কারো ডিভোর্স বা তালাক আশা করব না। এরপরে আসুন আমার যেটি নিজের করা, সেটি হচ্ছে ডাব্লিউসিডি। আমি কেন বলেছি, ওয়ান্স এগেইন দেখুন, ওয়াশিংটন ডিসি, এটা যদি মনে রাখতে পারেন তাহলে এটাকে অ্যাব্রিভিয়েট করলে বা অ্যাক্রোনিম করলে কিন্তু ডাব্লিউসিডি আসে। সেটি হচ্ছে যারা কিনা নতুন আমেরিকাতে এসছেন আইনগতভাবে, অথবা সামনে আসবেন, অথবা যারা অলরেডি চলে এসছেন, আপনারা খেয়াল করে দেখবেন
তিনটি জিনিস ছাড়া, যেটাকে আপনি বলতে পারেন আমেরিকার ব্লাড লাইন, অর্থাৎ আমরা যেমন আমাদের শরীরে রক্ত প্রবাহ না থাকলে আমরা কি বাঁচবো? 5 থেকে 6 লিটার রক্ত সম্ভবত আমাদের মানবদেহে থাকে। সেম ওয়েতে আপনারা খেয়াল করে দেখুন যে আমেরিকাতে চলতে গেলে এই তিনটি জিনিস, আমি আমার ফাইন্ডিংসে অথবা অনেকেই বলছেন, আপনি কোনোভাবেই এখানে মেক করতে পারবেন না বা সার্ভাইভ করাটা আপনার কঠিন হয়ে যাবে। প্রথমেই আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এবং ওয়ার্ক পারমিট এমন একটি বেসিক জিনিস, সেটি হচ্ছে আপনি আমেরিকার নাগরিক হওয়ার অর্থ কী? আলটিমেটলি আপনি অটোমেটিকলি আপনি কাজ করতে পারছেন। গ্রিন কার্ড হোল্ডার হওয়ার অর্থ কী? আপনি কাজ করতে পারছেন, রাইট? আর যদি ওয়ার্ক পারমিটের কথাই শুধু বলেন, কোনো না কোনো স্ট্যাটাস নিয়ে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আলটিমেটলি থাকেন, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএসসিআই যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, দ্য এন্ড অফ দ্য ডে যে ক্যাটাগরি যে স্ট্যাটাস নিয়েই থাকেন, সেটির অর্থ হচ্ছে সেটা দিয়ে আপনি কাজ করবেন এখানে, রাইট? উইথ অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অনেক ক্ষেত্রে তারা ইম্পোজ করেন, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সব কিছু মিলিয়ে আপনার এই ওয়ার্ক পারমিট যদি আপনার ভ্যালিড থাকে, ইউএস গভর্নমেন্ট যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, সো টু সে, ওয়ার্ক পারমিটের সঙ্গে অবশ্য ব্র্যাকেটে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে সামনে আরেকটি ভিডিও বা আরও কিছু ভিডিও করার চেষ্টা করবো। মেনলি সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কী, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কেন আপনাদের জীবনে, আমেরিকান জীবনে এত বেশি আমাদের প্রয়োজন, এবং সবচেয়ে বড় কথা, যেহেতু ফাইন্যান্সিয়াল প্রফেশনে এত বছর কাজ করছি, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা কী, এই প্রোগ্রামটা কীভাবে কাজ করে, কত বছর বয়সে ক্লেম করা যায়, হাউ থিংস লাইক দোজ অ্যাকচুয়ালি ওয়ার্কস, এর উপরেও আমি আপনাদের সামনে বাংলা ভিডিও করে নেওয়ার চেষ্টা করবো। কারণ আমি খেয়াল করেছি আমাদের বাংলাদেশি কমিউনিটি আমেরিকা যারা বাস করে, অনেকে বলেন 10 লক্ষ, অনেকে বলেন 9 লক্ষ, যেটি হোক না কেন নাম্বারে, আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে সোশ্যাল সিকিউরিটি কী, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট প্রোগ্রাম কীভাবে কাজ করে, আমার মনে হয় মেজরিটি আমাদের বাংলাদেশিদের এখানে একটা ধোয়া ধারণা, একটা ক্লিয়ার কাট কোনো ধারণা আছে বলে আমি মনে করি না। যাই হোক, একটা ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আমি আপনাদের সামনে এরকম কিছু ভিডিও কন্টেন্ট নেওয়ার চেষ্টা করবো, যেগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, ওই ওয়ার্ক পারমিট যদি আপনি থাকে, অ্যাটলিস্ট আপনি যে কোনো একটা কাজ করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারছেন, রাইট? অর্থাৎ আপনি অ্যাটলিস্ট আপনার মুখে খাবার দিতে পারছেন, আপনার টেবিলে খাবার জোগাড় করতে পারছেন, আপনি আপনার পরিবার নিয়ে সার্ভাইভ করতে পারছেন। তাহলে প্রথমে কী গেল? ওয়ার্ক। এরপরে কী আসছে? সি বলতে আমি যেটা মিন করছি সেটি হচ্ছে আপনার ক্রেডিট স্কোর। আমেরিকাতে ক্রেডিট স্কোর অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার মনে হয় বাংলাদেশেও এখন ব্যাংকিং সেক্টরগুলোতে ক্রেডিট স্কোর বিল করা শুরু করেছে। আমেরিকাতে ক্রেডিট স্কোর এমন একটি ফ্যাক্টর, আপনি যে কাজ করছেন সেখান থেকে যে পয়সা আর্ন করছেন, ডেফিনেটলি আপনি ওয়ার্ক পারমিটে কাজ করলে ডেফিনেটলি আপনাকে চেকে নিশ্চয়ই পে করবে, এবং মেজরিটির ক্ষেত্রে কী হয়, আপনার সেই চেকটা একটি আপনার পার্সোনাল কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ডাইরেক্ট ডিপোজিটে জমা হয়, এবং আপনি সেখান থেকে আপনার মাসের সমস্ত বাড়ির বিল, গাড়ির বিল, এই বিল সেই বিল, যত ইউটিলিটি বিল রয়েছে, অথবা গ্রোসারি স্টোরে গিয়ে ডেবিট কার্ডে আপনি পে করছেন, গ্যাস ওয়াট, এগুলো সব আপনার ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটি ব্যাঙ্কিং হিস্ট্রি, সো টু সে একটি ক্রেডিট হিস্ট্রি বিল করে। এবং আপনি আসা দেখাগুলো বছর 6 মাস, 1 বছর, 2 বছর যাওয়ার পরে ওই ব্যাংক থেকে, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছিলেন সেই ব্যাংকে হয়তো আপনাকে কথার কথা একটা $1,000 ক্রেডিট স্কোর বা $1,000 একটা ক্রেডিট কার্ড আপনাকে অফার করলো, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন, ইন্টারেস্ট রেট সব কিছু দিয়ে। আপনি দেখা গেলো সেই কার্ডটি আপনি নিলেন, নেওয়ার পরে $1,000 ক্রেডিট স্কোর, যে $1,000 ক্রেডিট লিমিট আপনাকে দিয়েছে, সেটা আপনি সেই $1,000 ক্রেডিট লিমিটটা বুঝেই আপনি দেখা গেলো প্রথম মাসে কিছু খরচ করলেন, পরের মাসে গিয়ে কিছু খরচ করলেন, কিন্তু মাস শেষে যে বিলটা আসে অন টাইম আপনি বিলটাও দেখা গেলো ঠিকমতো পে করছেন। এভাবে দেখা গেলো 6 মাস, বছর গড়ানোর পরে ওরা কিন্তু আপনাকে ওয়াচ করে যে আপনি কীভাবে ক্রেডিট কার্ডটা ইউজ করছেন। অ্যাজ লং অ্যাজ আপনি অন টাইম তাদের বিল পে করেন, সাধারণত তারা দেখা গেলো 6 মাস বা বছর পরে হয় আপনি ফোন করলেন, অথবা অনেক ক্ষেত্রে অটোমেটিক তারাও দেখবেন আপনার ওই $1,000 ক্রেডিট লাইন বাড়িয়ে তারা হয়তো আপনাকে $2,000 করে দিয়েছে। থিংস লাইক দোজ, কারণ তারা তো ডেফিনেটলি সেখান থেকে ইন্টারেস্টের মাধ্যমে তাদের সেই প্রফিটটা মেক করে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ক্রেডিট স্কোরটা আপনি বিল করা শুরু করলেন মাত্র $1,000 ক্রেডিট কার্ড দিয়ে, 5, 10, 15 বছর পরে গিয়ে দেখা গেল এই যা কিছু বলেছি, আপনি কোথায় কোন বিল পে করছেন, অন টাইম করছেন কি করছেন না, তারপরে ক্রেডিট কার্ড যদি থাকে সেই ক্রেডিট কার্ডগুলো বিল ঠিক মতো দিচ্ছেন কি দিচ্ছেন না, এই সব কিছু মিলিয়ে আপনার ইন দ্য মিন টাইম আমেরিকাতে মনে করুন 5 বছর হয়ে গেছে, আপনার সুন্দর দেখা গেলো একটা ক্রেডিট স্কোরও বিল করেছে। এবং সুন্দর ক্রেডিট স্কোর বলতে সেটাও আবার ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, কারো ক্রেডিট স্কোর যদি আপনার 780 হয়, আরেকজনের ক্রেডিট স্কোর যদি আপনার 680 হয়, দুইজনে যদি গাড়ি কিনতে যায় বা দুইজনে যদি বাড়ি কিনতে যায়, যিনি 780 ক্রেডিট স্কোর যার, ডেফিনেটলি তার ইন্টারেস্টের যে পরিমাণ তার থেকে 680 যার ক্রেডিট স্কোর, তিনার কিন্তু সেই ইন্টারেস্ট রেটের পরিমাণ ডেফিনেটলি হাই হবে।
অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটি হচ্ছে ক্রেডিট স্কোর সাধারণত যত হাই হয় ডেফিনেটলি সাধারণত ইন্টারেস্ট রেট একটু কমে আসে, এবং অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশনস বা অন্যান্য সুযোগ সুবিধাও সাধারণত লোন কোম্পানি বা ব্যাংক আপনাকে অফার করে। অর্থাৎ এইটি বুঝে রাখবেন যে ক্রেডিট স্কোর যত সাউন্ড এবং যত বেশি থাকবে তত লোন পেতে আপনার সুবিধা হয় না শুধু, এছাড়াও আপনার অন্যান্য ইনসেন্টিভের ক্ষেত্রে, আপনার ওই ক্যাশব্যাক পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে সব কিছু আপনার ফেভারে যাওয়ার চেষ্টা করবে, খেয়াল করে দেখবেন। এবং অবভিয়াসলি সাধারণত সবাই বলে যে ক্রেডিট স্কোর যত হাই হয় ব্যাংকে ইন্টারেস্ট রেট আপনার সাধারণত তত লো থাকে, কারণ আপনি ব্যাংকে বলতে পারছেন, হে আমার ক্রেডিট স্কোর দেখো এত সুন্দর, সায়েন্স ক্রেডিট স্কোর, লাইক আমার ক্রেডিট স্কোর অলমোস্ট 785, লাইক 785, সো তোমার ইন্টারেস্ট রেট তোমাকে একটু কমাতে হবে, কারণ তুমি না কমালে আমাকে আরেক ব্যাংক নিশ্চয়ই থেকে একটু কমে দিবে। আপনি একটা জোর দাবিতে তাদের সঙ্গে বার্গেন করতে পারবেন ফোন করে, কথার কথা, বা ব্যাংকে গিয়ে। আর যদি আপনার ক্রেডিট স্কোর মনে করেন 580 থাকে, ডেফিনেটলি 780 পাওয়া ব্যক্তির মতো আপনার জোর গলায় কিছু বলতে পারবেন, কারণ তারা বলবে তোমার তো স্কোর অনেক লো, বা থিংস লাইক দোজ, ডিপেন্ড করে সেই ব্যাংক বা সেই লোন কোম্পানির উপরে। কাজেই আমেরিকান জীবনে ক্রেডিট স্কোরও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যাজ লং অ্যাজ আপনি আপনার বিলসগুলো সব অন টাইমে পে করছেন, সাধারণত আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পে করি, সাধারণত আমাদের ব্যাংকে আমাদের ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে আপনি যে বেতনটা পাচ্ছেন সেটি জমা হয়, সাধারণতই আপনি কি বলে এই যে বিলগুলো আপনি অন টাইম যদি পে করেন, ডেফিনেটলি এটা একটি ফ্যাক্টর। আর যদি আপনার 1, 2, 3 ক্রেডিট কার্ড থাকে, সেগুলো আপনি যদি সুন্দরভাবে মেনটেন করেন, ওয়ান সেকেন্ড সুন্দরভাবে অন টাইম পে করেন, সব কিছু মিলিয়ে আপনার ক্রেডিট স্কোর বিল করে। তবে একটা কথা মনে রাখবেন, চেক যদি বাউন্স করে, তারপরে আপনার কোনো ক্ষেত্রে যদি আপনার ওভারড্রাফট হয়, ব্যাংকে টাকা নাই কিন্তু একটা বিল হয়তো পে হয়ে গিয়েছে, কারণ অটোমেটিক পেমেন্টের অপশন ছিল, সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাকে ওভারড্রাফট ফি চার্জ করে 35 বা 40 বা $50, ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক, সব কিছু মিলে এগুলোও কিন্তু ফ্যাক্টর। তবে ওভারড্রাফট খাওয়া অথবা আপনার কোনো চেক যদি বাউন্স করে, আমি যদি ভুল না বলি, সাধারণত কিন্তু কি বলে ক্রেডিট স্কোর সেই ক্ষেত্রে আপনার লো হয়ে আসে বা কমে আসে। এবং আপনি ডেফিনেটলি আপনার ক্রেডিট মনিটর করবেন। ক্রেডিট মনিটর করার জন্য অনেক ক্ষেত্রে অনেক ব্যাংক আপনাকে ফ্রি ক্রেডিট মনিটরিং সার্ভিস দেয়। আর যদি সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে আপনি ক্রেডিট মনিটরিং সার্ভিসের জন্য আপনার হেল্প লাগবে, যেহেতু আমি একজন ইন্স্যুরেন্স প্রফেশনাল, ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনাদের 2 বছর কাজ করছি, ইন্স্যুরেন্স এবং ট্যাক্স নিয়েই মেনলি এখন কাজ করে আসছি, আপনারা চাইলে আমি বেসিক্যালি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি শেষে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাকে কল করতে পারেন। আর খুব বেশি চার্জ আপনার আসার কথা না, মান্থলি মোটামুটি আপনার একদিন বা দুদিনের লাঞ্চ ফি এর মতো পে করেই আপনি ক্রেডিট মনিটরিং সার্ভিস সহ থেকে শুরু করে, আইডেন্টিটি থেফট প্রোটেকশন থেকে শুরু করে, সাইবার লায়াবিলিটি প্রোটেকশন থেকে শুরু করে অনেক ধরনের ইন্স্যুরেন্স এবং প্রোটেকশন এখন মার্কেটে রয়েছে। দয়া করে কল করুন, দেখুন আমি আপনাকে সুন্দরভাবে হেল্প করতে পারি কিনা আইনগতভাবে। কাজে আশা করি বুঝে গেছেন যে ক্রেডিট স্কোরে কিন্তু আপনার জীবনে খুবই 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 ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট বাট নট লিস্ট যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ড্রাইভার লাইসেন্স। ড্রাইভার লাইসেন্স ছাড়া আপনি কীভাবে চলবেন? নিউ ইয়র্কে ড্রাইভিং লাইসেন্স হয়তো অনেকে বলবেন, ভাই আমার থাকলেও খুব একটা দরকার হয় না, কারণ ঘর থেকে বেরোলেই বাস পাওয়া যায়। আপনি নিউ ইয়র্ক, তারপরে আপনার ক্যালিফোর্নিয়া, তারপর লস অ্যাঞ্জেলস, এই সমস্ত মেগা সিটির সঙ্গে কম্পেয়ার করলে তা হবে না। আপনি যদি নিউ ইয়র্কের পাশে নিউ জার্সিতেই যান, সেখানেই আপনার একটা ডিম কিনতে গেলে দেখা গেলো 2 মাইল আপনাকে ড্রাইভ করতে হয়। কাজে ড্রাইভিং লাইসেন্সটা এবং ড্রাইভিং রেকর্ডটা ভালো রাখা, মনে রাখবেন সব কিছুর এখানে একটা রেকর্ড বেস সিস্টেম। এমনকি আপনি যে ইন্স্যুরেন্স যেগুলো মেনটেন করেন, সেই ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে একটা স্কোরিং বা একটা রেকর্ড, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কতবার আপনি ইন্স্যুরেন্স ক্লেম করেছেন, কতবার আপনি ইন্স্যুরেন্স পলিসি চেঞ্জ করেছেন, কতবার এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গিয়েছেন। মনে রাখবেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু ইন্স্যুরেন্সটা বোঝানোর জন্য বলছে কাজিনের মতো। আপনি যাই করেন না কেন, তারা আপনাকে নতুন পলিসি ইস্যু করার আগে অথবা রিনিউয়াল করার আগে তারা কিন্তু সব খতিয়ে দেখে। ওই যে বললাম কাজিনসের মতো, তারা সবাই দেয়। আমি 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 ব্যাপারটা এভাবে বুঝিয়ে বলি, দিন শেষে তারা রাত্রে একসাথে ডিনার খায়, অর্থাৎ প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানি একজন একজনকে কাজিনের মতো ট্রিট করে। বোঝার জন্য কথাটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। অর্থাৎ আপনি যা কিছু করেন না কেন দেশে, তার রেকর্ড থাকে এবং তারা যাচাই বাছাই করে আপনাকে কোনো সিদ্ধান্ত তারা সাধারণত দিয়ে থাকে আন্ডাররাইটিং প্রসেসের মাধ্যমে। কাজে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এদেশে, কারণ ড্রাইভিং লাইসেন্স শুধু থাকলে হবে না, এখানে পয়েন্ট বেসড ড্রাইভিং লাইসেন্সের বিষয় রয়েছে। আবার গাড়ি চালাতেও আপনার এখানে ইন্স্যুরেন্স লাগে, এবং সেক্ষেত্রে গাড়ি অবশ্যই নিড। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো কোনো ফুটানি করার বিষয় না, এটি একটি নিড। সাইকেল যেমন একটি নিড, গ্রামে থাকতে গেলে হাটে গেলে সাইকেল লাগে, এটাও কিন্তু একটি নিড। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার হয়তো গাড়ি এখানে অ্যাফোর্ড করবেন। ট্রাস্ট মি, আমার জীবনের প্রথম গাড়ি আমি মাত্র $900 কিনেছিলাম, আজ থেকে অনেক বছর আগে। আমার মনে আছে এখনও। এখন হয়তো আপনি $900 কোনো গাড়ি পাবেন কিনা সন্দেহ। তারপরেও দিন শেষে এখানে যে গাড়ি, আপনি আপনার বাজেট মতো আপনি যদি শপিং করেন, কোনো না কোনো একটা গাড়ি আপনি হয়তো পেয়ে যাবেন। বা মনে রাখবেন ড্রাইভিং রেকর্ডটাও কিন্তু ভালো রাখা খুব ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট, কারণ এখানে পয়েন্ট বেস সিস্টেম, খুব বেশি পয়েন্ট হয়ে গেলে একটা সময় আবার লাইসেন্স ক্যান্সেল হওয়া থেকে শুরু করে তারপরে আপনার ড্রাইভিংয়ের কারণে বিভিন্ন রকম DUI DWI, বা আপনি টিকিট পেয়েছেন, পুলিশ আপনাকে টিকিট দিয়েছে কিন্তু আপনি অন টাইম টিকিটটা পে করছেন না, লাইসেন্স ক্যান্সেলেশন থেকে শুরু করে সাসপেনশন থেকে শুরু করে তারপরে আপনার ডিফেন্সিভ ড্রাইভিং অনেক সময় ওনারা পাঠান, থিংস লাইক দোজ, অনেক কিছু হতে পারে। যার জন্য ড্রাইভিং রেকর্ডটাও ক্লিন রাখা, অর্থাৎ আইন মেনে ড্রাইভ করাটাও এদেশে খুবই ইম্পর্টেন্ট। শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে না, সুন্দরভাবে সেটিকে মেনটেন করাও একটি ফ্যাক্টর। কাজে আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে আজকে আমেরিকান সেই বিলিফ থেকে 3W বলতে ওনারা কী বুঝান এবং বিশ্বাস করেন, আর আমার করা WCD অর্থাৎ ওয়ার্ক পারমিট, ক্রেডিট স্কোর এবং ড্রাইভিং লাইসেন্স, এই তিনটি নিয়ে আপনাদের সামনে আশা করি এই 6টি পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই পিটার সেন্টিনেলের ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের সামনে আমার উপস্থাপনাটি কেমন লাগলো সেটিও আপনারা দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দয়া করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।